শুভ সকাল বন্ধুরা। আজ হলো ২৬ মার্চ, ১১ চৈত্র, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আয়ুষ্মান প্রকল্পে জালিয়াতি, হাইলাকান্দিতে শিফা হাসপাতালের মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মানুষকে বোকা বানিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা, অগপপ্রার্থীকে নিশানা করে আক্রমণ আমিনুলের। আসামে তৃণমূলের ২২ আসনে লড়াই, বিজেপি এজিপিকে এক সুরে আক্রমণ সুস্মিতার। দলাইয়ে বাগান এলাকায় কংগ্রেসের জোর প্রচার। রামকৃষ্ণনগরের বুধাইকুড়িতে বাস উল্টে আহত ২০ যাত্রী। আলগাপুর গুলালিয়ায় প্রকাশ্যে পিটিয়ে খুন ই রিক্সা চালককে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘাতক যুবকের পিতার। পুতনিতে জলে ডুবে মৃত্যু দিনমজুরের। ৫ এপ্রিল ফের আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুবিন গর্গের ন্যায়ের প্রতিশ্রুতি কোথায়, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন গৌরব গগৈর। সিঙ্গাপুরের রায় মানা কঠিন, আড়াল করবে অভিযুক্তদেরই। এবং সর্বশেষ খবরটি হলো ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ভোটের দামামা, হুজাই লামডিংয়ে জড়প্রচার মুখ্যমন্ত্রী হিমন্তের। এবারে শুনুন বিস্তারিত খবর। আয়ুষ্মান প্রকল্পে জালিয়াতি, হাইলাকান্দিতে শিফা হাসপাতালের মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট অর্থাৎ ইডির গুয়াহাটির জোনাল অফিস প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর আওতায় একটি প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে হাইলাকান্দির শিফা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মালিক মোবাজ্জিল হোসেন বাবুইয়ার প্রায় ৫৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি সংযুক্ত অর্থাৎ অ্যাটাচ করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে বড়সড় জালিয়াতির অভিযোগে। ইডি সূত্রে জানা গেছে, হাইলাকান্দি থানায় দায়ের হওয়া ১৯ নভেম্বর ২০২২ তারিখের এফআইআর এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের চার্জশিটের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়ায় তা পিএমএল-এর নির্ধারিত অপরাধের অন্তর্ভুক্ত। তদন্তে উঠে এসেছে এবিপিএমজেওয়াই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত শিফা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ২২ এপ্রিল ২০১৯ থেকে ৫ নভেম্বর ২০২২-এর মধ্যে প্রকৃত চিকিৎসা পরিষেবা না দিয়েই ৭৭৮টি ভুয়া রিইম্বার্সমেন্ট দাবি করে, যার মোট পরিমাণ ৬৪,১০,৭৮০ টাকা। আরও জানা গেছে, ঘোষিত ঠিকানায় হাসপাতালটির কোনো অস্তিত্বই ছিল না। অভিযুক্ত ব্যক্তি একটি সুপরিকল্পিত প্রতারণার ছক কষে আয়ুষ্মান ভারত কার্ডধারী সুবিধাভোগীদের নামমাত্র ৩০০ টাকার বিনিময়ে অস্থায়ী ব্যবস্থা এনে হাসপাতালের বেডে শুইয়ে ছবি তুলাতেন। পরে সেই সাজানো ছবি ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে আপলোড করে এমন চিকিৎসার জন্য দাবি তোলা হতো, যা বাস্তবে কখনো করা হয়নি। এই জালিয়াতির মাধ্যমে অটল অমৃত অভিযান সোসাইটি অর্থাৎ আসাম সরকারের স্টেট হেলথ এজেন্সি থেকে মোট ৫৭ লক্ষ টাকা শিফা হাসপাতালের ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে জমা পড়ে তদন্তে প্রমাণিত হয়েছে এই অর্থ পিএমএলএ অনুযায়ী অপরাধজনিত আয় হিসেবে চিহ্নিত এবং তা নগদ উত্তোলন ও ইউপিআই লেনদেনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। ইডির তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এই অর্থ প্রাপ্তির সময়কাল এবং পরবর্তী সময়ে ৫টি জমি ক্রয় করেন এবং ২টি বহুতল ভবন নির্মাণ করেন, যার কোনো বৈধ আয়ের উৎস দেখাতে পারেননি। ফলে ইডি মোট ৬টি স্থাবর সম্পত্তি, ৫টি জমির খণ্ড এবং একটি বহুতল ভবনের একতলা অস্থায়ীভাবে সংযুক্ত করেছে, যার আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা। এই সম্পত্তিগুলি অপরাধজনিত আয়ের সমপরিমাণ হিসেবে বিবেচিত। ঘটনার তদন্ত এখন চলছে বলে জানিয়েছে ইডি। পরবর্তী খবরটি হলো মানুষকে বোকা বানিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা, অগপপ্রার্থীকে নিশানা করে আক্রমণ আমিনুলের। সুনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের প্রচারে উত্তাপ বাড়ছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। বুধবার বিকেলে নবগঠিত সুনাই বিধানসভা এলাকার বাঁশখান্দি জিপির লম্বাবস্তি গ্রামে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে অগপ বিজেপি জোটকে তীব্র আক্রমণ করেন তিনি। আমিনুল হক লস্কর বলেন,
অগপ ও বিজেপি একই মুদ্রার এপিট ওপিট এবং এই জোটকে তিনি সাম্প্রদায়িক বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন অগপ প্রার্থী করিমউদ্দিন ভুঁইয়া রাজনৈতিক স্বার্থে দল পরিবর্তন করেছেন এবং বুটে জয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, বিজেপি জোটকে ভোট দেওয়া মানে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করা। অগপ প্রার্থীকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, সুনাইয়ের মানুষ ইতিমধ্যেই পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং কংগ্রেসের পক্ষে জনসমর্থন বাড়ছে। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবী আব্দুল নূর চৌধুরী। তিনি বলেন, সুনাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত এবং জনগণ এবার উন্নয়নমুখী নেতৃত্ব বেছে নেবেন। সভায় অভিযোগ উঠে অগপ প্রার্থী করিমউদ্দিন গত 5 বছরে একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উন্নয়নমূলক কাজ হয়নি। সেই কারণে তাকে ব্যর্থ প্রার্থী হিসেবে আখ্যা দিয়ে আমিনুল হক লস্করকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পরবর্তী খবরটি হলো, আসামে তৃণমূলের 22 আসনে লড়াই, বিজেপি এজিপিকে এক সুরে আক্রমণ সুস্মিতার। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে 22টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকাশিত তালিকা অনুযায়ী বরাক উপত্যকায় 5টি এবং ব্রহ্মপুত্র উপত্যকায় 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দল। প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের দাবি, মাত্র 7টি সংখ্যালঘু অধ্যুষিত আসন বাদে বাকি আসনগুলোতে বিভিন্ন ভাষা, জাতি ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে নিজেদের সর্বজনীন রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দল। বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো জানিয়েছেন সাংসদ সুস্মিতা। প্রার্থী নির্বাচনে কৌশলগত অবস্থান নিয়েছে তৃণমূল। অন্যান্য দল থেকে বিদ্রোহী প্রার্থীদের সুযোগ দিলেও বিজেপি থেকে আসা নেতাদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি। দলের মতে এতে নির্বাচনের পর দল বদলের প্রবণতা কমবে এবং সংগঠন আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের অভিযোগ, আসামে কংগ্রেস ও বিজেপির মধ্যে পার্থক্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে চায় দল। পাশাপাশি বিজেপি ও এজিপি উভয় দলের বিরুদ্ধেই সরব হয়েছে তারা। দলের সাংসদ সুস্মিতা জানিয়েছেন, ভীষণ ডকুমেন্টকে সামনে রেখেই তারা জনতার কাছে যাবে। উন্নয়ন, স্বচ্ছতা এবং বিকল্প রাজনীতির বার্তা নিয়েই নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল। পরবর্তী খবরটি হলো, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বুধবার ভুবনডহর সহ চা বাগানে একাধিক নির্বাচনী সভা করে ভারতীয় জাতীয় কংগ্রেস। সভাগুলিতে উপস্থিত ছিলেন দলের মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুটি তুলে ধরেন। পাশাপাশি বাগান এলাকায় উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি। সভায় উপস্থিত কিছু চা বাগান শ্রমিকের দাবি, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত এবং শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন। তাদের একাংশ প্রকাশ্যে কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে ভোট দেওয়ার কথা বলেন। পরবর্তী খবরটি হল, রামকৃষ্ণনগরের নিবিয়া-চেরাগী পূর্ত সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কম করেও 20 যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে AS11C 2209 নম্বরের দেবরাজ নামের বাসটি চেরাগী রংপুর থেকে যাত্রী নিয়ে শ্রীভূমি জেলা সদর অভিমুখে যাওয়ার পথে সংঘটিত হয় দুর্ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বুদাইকুড়ি এলাকার পূর্ত সড়ক লাগোয়া ক্ষেতের জমিতে উল্টে পড়ে আরম্ভ হয় যাত্রীদের চিৎকার আর্তনাদ। এতে ঘটনাস্থলে জড়ো হন আশপাশের লোকজন এবং লেগে পড়েন উদ্ধার কাজে। খবর পেয়ে ছুটে আসে চেরাগী পুলিশ। গ্রামবাসীদের যৌথ প্রয়াসে আহতদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করা হয় চেরাগী হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাসের অধিকাংশ যাত্রী ছিল স্কুল কলেজের পড়ুয়া। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর ও শ্রীভূমি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পাওয়া গেছে, বাসের চালকের আসনে ছিল সহচালক। এটাই হচ্ছে দুর্ঘটনার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তী খবরটি হলো, গুলালিয়ায় প্রকাশ্যে পিটিয়ে খুন ই রিক্সা চালককে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘাতক যুবকের পিতার।
আলগাপুর গুলালিয়ায় প্রকাশ্যে পিটিয়ে এক যুবককে প্রাণে মেরে ফেলার ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত যুবক গুলালিয়া এলাকার গিয়াসউদ্দিন রবুইয়া বলে জানা গেছে। ঘটনার পরপরই নূর আহমেদ লস্কর নামের এক যুবককে আটক করে আলগাপুর পুলিশ। এদিকে পিটিয়ে খুনের ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের আলগাপুর মডেল হাসপাতালের সামনে অবরোধ গড়ে তোলেন কয়েকশো ক্ষুব্ধ মানুষ। পুলিশের হস্তক্ষেপে বিকাল 5টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। জানা গেছে, গুলালিয়ায় শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার সময় নূর আহমেদের বাইক ও গিয়াসউদ্দিনের ই রিকশার মধ্যে সামান্য ধাক্কা লাগে। এতে কথা কাটাকাটি হয় নূর ও গিয়াসের মধ্যে। এরপরই নূর আহমেদ ও তার সঙ্গে থাকা দুই যুবক মিলে গিয়াসউদ্দিন বড়ভূঁইয়াকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই গিয়াসউদ্দিনের মৃত্যু হয়। গিয়াসউদ্দিনকে আলগাপুর মডেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের পর আলগাপুর পুলিশ মৃতদেহ হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করে। আলগাপুর বাজারে টান টান উত্তেজনা বিরাজ করছে। এদিকে পুত্রের এই ঘটনা শুনে নূর আহমেদের অসুস্থ পিতা জাকির হোসেন লস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তী খবরটি হলো, মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না। পাতারকান্দির পুতনিজিপির কাঁঠালটিলা এলাকার এক দিনমজুরের। মৃত ব্যক্তির নাম উত্তম গোয়ালা, বয়স 42 বছর, পিতার নাম নকুল গোয়ালা। জানা গেছে, মঙ্গলবার দুপুরে কুকিতুল এলাকার 4 ব্যক্তি পুতনির এক বড় জলাশয়ের পাশে মাছ ধরতে যান। তারা জলাশয়ের সাঁতরে ওপারে পৌঁছে গেলে তাদের দেখা দেখি জলাশয় পেরিয়ে ওপারের উদ্দেশ্যে পাড়ি দেন উত্তম, কিন্তু সাঁতার না জানায় জলে ডুবে যান। অন্যরা এগিয়ে এসে চেষ্টা করেও উত্তমকে উদ্ধার করতে সক্ষম হননি। পরে এসডিআরএফ নেমে চেষ্টা করলেও রাত নেমে আসায় তারাও ব্যর্থ হয়। বুধবার কাকপুরে নিখোঁজ ব্যক্তির ভাই বিক্রম গোয়ালা জলাশয়ের পাশে গেলে দেখেন উত্তমের মাথার কিছুটা অংশ জলে ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদরে প্রেরণ করা হয়। পরে ময়নাতদন্ত শেষে প্রশাসনের পক্ষে মরদেহ সমঝে দেওয়া হয় পরিবারবর্গের কাছে। পরবর্তী খবরটি হলো, 5 এপ্রিল ফের আসামে আসছেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। ইতিমধ্যে বিজেপি ও কংগ্রেসের মতো বড় দলগুলি নিজেদের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী আগামী 5 এপ্রিল আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানান রাজ্যের মন্ত্রী তথা টিংখং কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল বোরা। তিনি জানান, আগামী 5 এপ্রিল নির্বাচনী প্রচার চালাতে মোরানে আসছেন প্রধানমন্ত্রী। হুয়াং, মোরান ও মাহমরার সংযোগস্থলে একটি জনসভায় অংশ নেবেন তিনি, যদিও এখনও স্থান নির্ধারণ হয়নি। প্রাপ্ত তথ্য মতে এপ্রিলের শুরুতে আসামে প্রধানমন্ত্রীর 4টি প্রচার সভায় অংশ নেবেন। 1 এপ্রিল 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিহালিতে বিশ্বনাথের সব প্রার্থীর হয়ে প্রচার চালাবেন তিনি। ধেমাজি ও লখিমপুরে বিজেপি প্রার্থীর হয়ে গুগামকে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। 5 এপ্রিল অংশ নেবেন 2টি জনসভায়। ডিব্রুগড় ও তিনসুকিয়ার প্রার্থীদের হয়ে মোরানে প্রচার চালাবেন তিনি। একই দিনে হুজাই ও লামডিংয়েও বিজেপি প্রার্থীদের হয়ে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য ফলাফল সম্পর্কে এদিন মন্ত্রী বিমল বলেন, উজান আসামে এবার বিজেপির ফলাফল খুবই ভালো হবে, কারণ প্রত্যেকটি কর্মসূচিতে হাজার হাজার জনগণ বেরিয়ে এসেছেন। আসামের উন্নয়ন ও বিকশিত হয়ে থাকার সময় জনগণ অন্য চিন্তা করেন না। টায়ার জ্বালিয়ে প্রতিবাদকারীদের আসামের জনগণ বিদায় দেবেন। প্রসঙ্গত, মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন টিংখংয়ের বিজেপি প্রার্থী তথা মন্ত্রী বিমল। পরবর্তী খবরটি হলো, খুদ মুখ্যমন্ত্রী বারবার বলছেন জুবিনকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জুবিনের 4 সঙ্গীকে। তারপর সিঙ্গাপুর আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে গৌরব গগৈর দাবি, এই রায় মেনে নেওয়া কঠিন। তিনি মনে করেন এই রায় আদতে ভুল অভিযুক্তদেরই আড়াল করবে এবং আইনি সুবিধা দেবে। মুখ্যমন্ত্রীকে তিনি মনে করিয়ে দেন, জুবিনকে ন্যায় বিচার দিতে না পারলে মানুষ যেন বিজেপিকে ভোট না দেয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি এখন কোথায় গেল? সিঙ্গাপুরের করোনার আদালতের রায় নিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, 19 সেপ্টেম্বরের ঘটনার পর ভারত ও সিঙ্গাপুর সরকারের মধ্যে
বিশেষ আইনি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাতে দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান এবং তদন্তের স্বচ্ছতা থাকে। আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল সিঙ্গাপুরেও গিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও সিঙ্গাপুর আদালত যে রায় দিল তা মেনে নেওয়া আমাদের পক্ষে কঠিন, দাবি করেন তিনি। গৌরবের প্রশ্ন, যেখানে খুদ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জুবিনকে হত্যা করার কথা বলেছিলেন, সেখানে সিঙ্গাপুর আদালত একে স্বাভাবিক মৃত্যু বলছে কেন? তার দাবি, সিঙ্গাপুর আদালতের রায় জুবিন গর্গ মৃত্যু মামলার মূল অভিযুক্ত শামকানু মহত্ত এবং সিদ্ধার্থ শর্মা সহ অন্যান্যদের আইনিভাবে অনেক বেশি স্বস্তি দেবে। গৌরব বলেন, আমরা আশা করেছিলাম দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে সত্য বেরিয়ে আসবে, কিন্তু আজকের রায়ে আসামের মানুষ বিভ্রান্ত। ন্যায় বিচার কোথায় গেল? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে গৌরব বলেন, মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন বিধানসভা নির্বাচনের আগে জুবিন গর্গকে ন্যায় বিচার দিতে না পারলে মানুষ যেন বিজেপিকে ভোট না দেয়। এখন সেই প্রতিশ্রুতির কি হলো? বিজেপি এবং মুখ্যমন্ত্রী এখন জুবিন গর্গকে ন্যায় দেওয়ার বদলে তার চরিত্র হননে নেমেছেন বলেও অভিযোগ করেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।